স্টুডেন্টস, ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে সবাইকে ওয়েলকাম। ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 রসায়ন বিভাগ নিয়ে আমি পাঠদান করছি। লাস্ট যে ক্লাস হয়েছে সেটা ছিল বেশ কিছু গ্যাস এবং অ্যাসিডের প্রস্তুতি, ওই অধ্যায়টা শেষ করেছি। আজকে শুরু করব একটা নতুন অধ্যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ধাতুবিদ্যা মেটালজি তার প্রথম ক্লাস আমি শুরু করছি। ধাতুবিদ্যা আমরা কি পড়বো, কি জানবো সে সম্বন্ধে একটু বলে নিই। আমাদের সিলেবাসে আছে লোহা, কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, এই চারটে ধাতু। এই চারটে ধাতুর ব্যবহার, তাদের সংকর ধাতু, সংযুক্তি, তাদের ব্যবহার, অ্যামালগাম, এই ধাতুগুলোর খনিজ আকরিকের নাম এবং কিভাবে নিষ্কাশন করা হয় সেই সম্পর্কে আমাদের ক্লাস 10 এর লেভেলে যতটুকু জানার দরকার সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই যে লোহা, তামা বা জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এই চারটে ধাতুর ব্যবহার জানব। দেখো, পৃথিবীর সৃষ্টি যখন মানব সভ্যতার সৃষ্টি হয় তখন প্রথমে কিন্তু পৃথিবীতে এই ধাতুগুলো ধাতুরূপে ছিল না। কি রূপে ছিল না, তারা কোনো না কোনো যৌগ রূপে অবস্থান করেছে। প্রথমে আমরা জানি, ইতিহাসে পেয়েছি তাম্রযুগ। প্রথম কিন্তু তাম্রযুগ শুরু হয়। তাম্রযুগ বলতে কি বোঝায় না, তামা ধাতুকে সভ্যতার অগ্রগতির প্রথম ধাতু তামা, তারপরে আসে লোহা, তারপর অনেক দিন পরে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অন্যান্য যে অনেক ধাতু তা নিষ্কাশন করা হয় তাদের আকরিক থেকে। তাহলে তামা, লোহা অনেক দিন আগে কিন্তু নিষ্কাশিত হয়েছে। যখন বিজ্ঞানের যে পর্যায়ে পৌঁছেছি সে পর্যায়ে পৌঁছানোর আগে কিন্তু এদেরকে নিষ্কাশন করা গিয়েছে। কেননা তামাকে নিষ্কাশন করতে খুব একটা জটিল প্রসেস নয়, সহজে নিষ্কাশন করা যায়। কিন্তু অন্যান্য ধাতুগুলো নিষ্কাশন পদ্ধতি একটু জটিল আছে। তো তোমাদের এই চারটে ধাতুর ব্যবহার, তাদের নিষ্কাশনগুলো এক এক করে আলোচনা করব। শুরু করছি আমাদের সিলেবাসে যে ধাতুগুলো আছে এই ধাতুবিদ্যায় তা নিয়ে আলোচনা। দেখো, প্রথমেই জানবো লোহা Fe, তামা কপার, জিঙ্ক Zn, অ্যালুমিনিয়ামের ব্যবহার। লোহার ব্যবহার, Fe এর ব্যবহার কি? Fe সাধারণত তিন রকমের হয়ে থাকে। একটাকে বলে কাস্ট আয়রন, যেখানে কার্বন থাকে, কার্বনের পরিমাণ অশুদ্ধি রূপে থাকে 2 থেকে 4%। 2 নম্বর হচ্ছে স্টিল, সবাই তোমরা এর নাম জানো, সেখানে কার্বনের পরিমাণ 1.5 থেকে 2%। 3 নম্বর হচ্ছে রড আয়রন, এখানে কার্বনের পরিমাণ less than equal to 1.5 বা রেঞ্জ হচ্ছে 0.15 থেকে 1.5, এই রেঞ্জে থাকে কার্বনের পরিমাণ, কার্বনের শতাংশ পরিমাণ। অর্থাৎ লোহার সঙ্গে এই কার্বন অশুদ্ধিগুলি থাকার কারণে লোহাকে প্রধানত এখন পর্যন্ত যে লোহাগুলো আমরা ব্যবহার করি, একটা কাস্ট আয়রন, একটা স্টিল, একটা রড আয়রন, পিগ আয়রন বলা হয় থাকে। কাস্ট আয়রন, এদের ব্যবহারটা আমাদের জানতে হবে। ব্যবহার, কাস্ট আয়রন কোথায় ব্যবহার করা হয় না, কাস্ট আয়রনের প্রকৃতিটা একটু জেনে নিই। প্রকৃতি হচ্ছে এ কিন্তু ভঙ্গুর। লোহাকে আমরা শক্ত, কিন্তু এই কাস্ট আয়রনে কার্বনের পরিমাণ বেশি থাকায় এই ভঙ্গুর হয়, জোরে যদি আঘাত করা হয় আয়রন ভেঙে যায়। তাই ব্যবহার কোথায় হয় না, টিউবওয়েলের যে বডি কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ম্যানহোলের ঢাকনা কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, লোহার বড় কড়াই বা বাড়িতে যে লোহার কড়াই আগে ব্যবহার হতো ওগুলো কি আয়রন দিয়ে তৈরি হয়, সবই কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, যেখানে কার্বনের পরিমাণ বেশি আছে, ভঙ্গুর প্রকৃতি হয়, জোরে পড়ে গেলে লোহার কড়াই কিন্তু ভেঙে যায়। স্টিল, স্টিলের ব্যবহার তোমরা সবাই জানো।
আধুনিক যুগের আধুনিক সভ্যতার অগ্রগতির পিছনে স্টিলের বিশাল ভূমিকা আছে। যেদিন থেকে স্টিল আসে সেদিন থেকেই পৃথিবীতে গতি বৃদ্ধি পেয়ে যায়। স্টিল দিয়ে রেল ইঞ্জিন, রেল গাড়ির বডি, রেল লাইন, রেল যেটাকে রেল, বিভিন্ন যন্ত্রাংশ, ব্রিজ, লোহার যে ধাতব ব্রিজ স্টিল দিয়ে তৈরি হয়। এছাড়া স্টিলের অনেক জিনিস, আসবাব আমরা বাড়িতে অনেক ব্যবহার করি যা স্টিলের তৈরি। ছুরি কাঁচি থেকে ব্লেড থেকে সবই কি দিয়ে তৈরি হয়? স্টিল থেকে তৈরি হয়। অসংখ্য জিনিস স্টিল থেকে তৈরি হয়। তারপরে আছে রড আয়রন। স্টিলের কিন্তু সবচেয়ে ঘাত, বলে দিই স্টিলের ধর্মটা কোথায়, ঘাত সহন ক্ষমতা, প্রসারণশীলতা সবচেয়ে বেশি হচ্ছে স্টিলের। ফলে স্টিলের ব্যবহারটা সবচেয়ে বেশি, সহজে নষ্ট হয় না, ক্ষয় হয় না। রড আয়রন, যেখানে কার্বনের পরিমাণ সবচেয়ে কম। বলা হয় লোহার মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম লোহা বলতে বোঝায় এই রড আয়রন। এই রড আয়রন হচ্ছে নরম আয়রন, বিশুদ্ধ লোহা। ব্যবহার কোথায় হয়? রড আয়রন দিয়ে পেরেক তৈরি হয়, নাট বল্টু তৈরি হয়, শেকল তৈরি হয় রড আয়রন দিয়ে। তাহলে লোহার মুখ্যত আমরা ব্যবহারগুলো জানলাম। এবার চলে আসি কপারের ব্যবহার, তামার ব্যবহার। লোহার এই তিনটে প্রকৃতি কিন্তু অবশ্যই মনে রাখবে কার্বনের পরিমাণের ভিত্তিতে। এবার চলে আসি কার ব্যবহার জানবো, কপার, যাকে আমরা তামা বলি। তামার ব্যবহার কি? তামা কোথায় ব্যবহার করা হয়, কি কাজে লাগে, নতুন করে বলার কিছু নেই, অবশ্যই তোমরা জানো, তবুও মাথায় রাখতে হবে কোনগুলো। পরিবাহিতা, তামা একটি ভালো তড়িতের সুপরিবাহী, তাই পরিবাহী তার রূপে ইলেকট্রিক মোটরে, ট্রান্সফরমারে, ট্রানজিস্টরে, জেনারেটরে এই তামাকে ব্যবহার করা হয়। মুখ্যত এখন যে তামাগুলো ব্যবহার হয়, পরিবাহী হিসেবে সবচেয়ে বেশি তামার ব্যবহার হয়। আর কোথায় না, তামার বেশ কিছু সংকর ধাতু আছে। লোহারও আছে সংকর ধাতু, তামারও বেশ কিছু সংকর ধাতু আছে, তোমরা জানো। পিতল, কাঁসা, তারপরে আর কি আছে, ব্রোঞ্জ, এগুলোতে তামা থাকে। তামা সংকর ধাতু এবং ধাতু রূপে ব্যবহার করা হয়। জিঙ্ক, জিঙ্কের ব্যবহার, জিঙ্ক ধাতু না, জিঙ্ক ধাতু প্রধানত ব্যবহার হয় নির্জল কোষ, বা যাকে ব্যাটারি বলে। বাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হতো, এখনো ব্যবহার হয়। সেই ব্যাটারির যে খোল তৈরি হয়, তড়িৎ পরিবাহী ক্যাথোড রূপে জিঙ্কের খোল তৈরি হয়। তড়িৎ সেলে জিঙ্ক ব্যবহার করা হয়, তড়িৎ দ্বারে, তড়িৎ সেলে একে ব্যবহার করা হয়। আর লোহাকে তার পরিবেশ থেকে বাঁচানোর জন্য লোহার গায়ে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিয়ে লোহাকে জলবায়ুর হাত থেকে রক্ষা করা হয়। গ্যালভানাইজেশনে জিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। জিঙ্কের এই 2-3টে ব্যবহার অবশ্যই মনে রাখবেন। এরপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ব্যবহার। অ্যালুমিনিয়াম ধাতু উজ্জ্বল, সবাই চেনো ধাতুটার। বাড়িতে আসবাবপত্র তো এখন বর্তমানে প্রচুর অ্যালুমিনিয়ামের ব্যবহার হয়। স্টিলও আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের যে আসবাব রান্নার করার জন্য, রান্নার বাসনপত্র, অ্যালুমিনিয়াম। আর কি, অ্যালুমিনিয়ামের বেশ কিছু সংকর ধাতু আছে। সেই সংকর ধাতু দিয়ে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামকে পরোক্ষভাবে ব্যবহার করে থাকি। এবার আমরা আসি, ব্যবহারগুলো জানলাম, ছোটখাটো মাল্টিপল চয়েসের কোশ্চেন আসে। এবার আমরা সংকর ধাতুতে আসব। সংকর ধাতু, সংকর ধাতু কথাটা শুনেছো। সংকর ধাতু কি, তাদেরকে আমরা সংকর ধাতু বলবো, সেটা একটু প্রথমে বলে নিই। 2 বা তার বেশি সংখ্যক ধাতুকে সমসত্ব বা অসমসত্ব ভাবে মিশ্রণ তৈরি করলে যে কঠিন দ্রবণ তৈরি, কঠিন দ্রবণ, এটা দ্রবণ বলে, কিন্তু সাধারণত যে কঠিন দ্রবণ তৈরি হয়, দ্রবণ তো তরলে তরলে হয়, তরলে গ্যাসে হয়, এটা কঠিনে কঠিনে, এই জন্য কঠিন দ্রবণ তৈরি হয়, তাকে বলা হয় তাহলে সংকর ধাতু। সংকর ধাতু কিন্তু প্রকৃতপক্ষে একটি কঠিন দ্রবণ। 2 বা তার বেশি সংখ্যক ধাতু একসঙ্গে মিশে তৈরি করছে সংকর ধাতু। এখন তার লক্ষ্য রেখে উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি কারণে, কি কারণে আমরা সংকর ধাতু তৈরি করি,
কেন করা হলো, লক্ষ্যটা কি? 1 নম্বর, কাঠিন্যতা বৃদ্ধি করা। একক ধাতুর যে কাঠিন্যতা ছিল তার সঙ্গে যদি আরো 2-1টি ধাতুর নির্দিষ্ট পরিমাণ সংযুক্তিতে মিশিয়ে দেওয়া হয় পার্সেন্টেজের অনুপাতে, তাহলে দেখা যায় ওই 3টে ধাতুর যে ধর্ম সম্মিলিতভাবে একটা নতুন ধর্ম, যার কাঠিন্যতা বেশি হয়, যার শৌখিনতা, দেখতে সৌন্দর্য বৃদ্ধি হয়, পরিবেশ থেকে অর্থাৎ পরিবেশের জলবায়ু দ্বারা সহজে ক্ষয়প্রাপ্ত যাতে না হয় সেই কারণেই আমরা সংকর ধাতু তৈরি করি। 3টে উদ্দেশ্য অবশ্যই উল্লেখ করবে। কাঠিন্যতা বৃদ্ধি হচ্ছে, কখনো কখনো প্রসারণশীলতা, ঘাত সহন ক্ষমতা, ঘনত্ব, এইগুলো বৃদ্ধি করার লক্ষ্যে কিন্তু সংকর ধাতু। 2 নম্বর পয়েন্ট কি না, তাদের শৌখিনতা, উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়। যে ধাতুর উজ্জ্বলতা কম তাকে দেখতে সৌন্দর্য আনার জন্য সংকর ধাতু। 3 নম্বর পয়েন্টে কি বলবে? 3 নম্বর পয়েন্ট হলো পরিবেশের জলবায়ু ক্ষয় থেকে ধাতুকে রক্ষা করা হয় এই সংকর ধাতু তৈরি করার মধ্য দিয়ে। তাহলে আমরা সংকর ধাতু কি এবং তার উদ্দেশ্য জানলাম। এবার এই বেশ কিছু তোমাদের সিলেবাসে আছে বেশ কিছু সংকর ধাতুর, তাদের কোন কোন ধাতুর সংযুক্তি দিয়ে তৈরি হয়েছে তাদের ব্যবহারটা এবার আমি তোমাদের সামনে বলছি। সেই সংকর ধাতুগুলো শতকরা সংযুক্তি এবং আমাদের সিলেবাসে যে ধাতুগুলো আছে তাদের যে সংকর ধাতুর তালিকা এখানে দিয়েছি। দেখো, আমাদের যে ধাতুর ব্যবহার আমরা প্রথমে জানলাম, সেই লোহা অর্থাৎ আয়রন, তার 2টো সংকর ধাতু তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্টেনলেস স্টিল আর একটা ইনভার। স্টেনলেস স্টিলে থাকে এই সংকর ধাতু তৈরি হয়েছে লোহা 73%, ক্রোমিয়াম 18% আর নিকেল 8%। বাদ বাকি লোহা মানে তাতে কিছু পরিমাণে কার্বন থাকবে। তাহলে আয়রন, ক্রোমিয়াম, নিকেল দিয়ে তৈরি হয় স্টেনলেস স্টিল, যাকে বাংলায় বলে কলঙ্কহীন ইস্পাত। এর ব্যবহার কি? স্টেনলেস স্টিলের ব্যবহার আমরা বাড়িতে যেগুলো ব্যবহার, চামচ, স্টেনলেস স্টিলের চামচ বলি আমরা, থালা আছে, এবং শল্য চিকিৎসায় যে সমস্ত ছুরি, কাঁচি, অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো সবই তৈরি হয় এই স্টেনলেস স্টিলের। লোহার আরো একটি সংকর ধাতু ইনভার, তাতে আয়রন বা লোহা থাকে 64%, নিকেল থাকে 36%। এখন এই ইনভার নামক এই সংকর ধাতুটা লোহার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কেন তৈরি করা হলো? তাপে কি হয়, লোহার দৈর্ঘ্য বাড়ে আর তাপমাত্রা কমলে দৈর্ঘ্য কমে যায়। এই যে তাপের পরিবর্তনে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ইনভারের কিন্তু হয় না। তাই একে ব্যবহার, ইনভার এই সংকর ধাতু তৈরি করা হয়েছে তাপমাত্রা পরিবর্তনে তার দৈর্ঘ্য প্রসারণ হয় না এরূপ জায়গায় ব্যবহার করতে। কোথায়? যেমন ধাতব স্কেল, সেটা ইনভার দিয়ে তৈরি। তাহলে পরিমাপটা যাতে একই থাকে সব উষ্ণতাতে, সব সিজনে। ঘড়ির পেন্ডুলাম দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হলে সময়ের যে নির্দিষ্ট দেওয়া সেটা কেউ দিতে পারবে না। তাই পেন্ডুলামটা তো, ঘড়ির পেন্ডুলামও তৈরি হয় এই ইনভার দিয়ে। তাই লোহার 2টো ধাতু সংকর, স্টেনলেস স্টিল আর ইনভার জানা। এবার দেখো কপার আর জিঙ্কের আমরা 5টা সংকর ধাতু আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে পিতল, যাকে ইংরেজিতে বলে ব্রাশ। এই ব্রাশে কপার থাকে 70%, জিঙ্ক থাকে 30%। জিঙ্ক আর কপার আর জিঙ্ক নিয়ে তৈরি হয় পিতল। ব্যবহার কোথায় হয় জানো তোমরা? বাসনপত্র, বাড়ির বাসনপত্রে ব্যবহার হয়। পিতলের ফুলদানি হয়। পিতলের তৈরি কি হয় যে কল আমাদের জলের ট্যাপ তৈরি হয় পিতল দিয়ে। পিতলের এই 3টে ব্যবহার জানলে হবে। তাহলে ব্যবহারগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। ব্রোঞ্জ তোমরা জানো মেডেল হিসাবে সবচেয়ে বেশি ব্রোঞ্জ ব্যবহৃত হয়, ব্রোঞ্জের মেডেল বলে। সেই ব্রোঞ্জ একটি সংকর ধাতু, তৈরি হয়েছে কপার, টিন আর জিঙ্ক দিয়ে। কপার 80%, টিন 18% আর জিঙ্ক হচ্ছে 2%। এই 3টে ধাতু দিয়ে তৈরি হয় ব্রোঞ্জ।
ব্রোঞ্জের মুদ্রা হয়, ব্রোঞ্জের মূর্তি হয়, ব্রোঞ্জের মেডেল হয়, বেশ কিছু শৌখিন জিনিসও ব্রোঞ্জের তৈরি হয়। ব্যবহার হলো। এবার চলে এসো কপার ও জিঙ্কের আরো একটি গুরুত্বপূর্ণ সংকর ধাতু নাম কাঁসা, যাকে বেল মেটাল বলা হয় ইংলিশে। সেই কাঁসাতে থাকে কপার 80% আর টিন 20%। মুখ্য কিন্তু কপার। এখানে দেখো একটা টিন আছে, টিন কিন্তু ওই ধাতুর সঙ্গে মিশিয়ে সংকর ধাতু হচ্ছে, মুখ্য কিন্তু কপার। 80% আর 20% টিন দিয়ে তৈরি হয় কাঁসা। কোথায় ব্যবহৃত হয়? কাঁসার বাসনপত্র আগেকার দিনে ব্যবহার হতো, এখনো কিছু বাড়িতে ব্যবহার হয় কাঁসার বাসনপত্র। আর কোথায় না ঘন্টা, স্কুলে যে ঘন্টা ব্যবহার হয়, এমনি ঠাকুর বাড়িতে যে ঘন্টা, সেটা একটি বিশেষ ধাতু দিয়ে তৈরি নয়, সংকর ধাতু, তার নাম কাঁসা, কপার আর টিন দিয়ে তৈরি হয়। কপার জিঙ্কের আরো একটি গুরুত্বপূর্ণ সংকর ধাতু নাম হচ্ছে জার্মান সিলভার। জার্মান সিলভার, সিলভার বলতে রূপো বোঝায়, কিন্তু এই জার্মান সিলভারে কিন্তু কোনরূপ সিলভার বা রূপো নেই, তবু এর নাম দিয়েছে জার্মান সিলভার। কেন? সিলভারের মতো বা রূপোর মতো এর গ্লস বা দেখতে হয় বলে। কি কি ধাতু দিয়ে তৈরি হয়েছে এই সংকর ধাতু? কপার 50%, জিঙ্ক 20% আর নিকেল 30%। এই তিনটে ধাতু মিশিয়েই তৈরি হয়েছে জার্মান সিলভার। কিছু কিছু জায়গায় বাসনপত্র, সবচেয়ে বেশি শৌখিন জিনিস এবং ফুলদানি তৈরি হয় জার্মান সিলভার এই সংকর ধাতু দিয়ে। গান মেটাল, যুদ্ধাস্ত্র, বন্দুক, অন্যান্য যে সমস্ত যুদ্ধাস্ত্র আছে তাদের যে একক ধাতুতে তৈরি হয় না, সংকর ধাতু গান মেটাল দিয়ে তৈরি হয়। সেখানে কি কি থাকে না, থাকে কপার 87%, টিন 10%, জিঙ্ক 2%, lead 1%, সীসা। এই চারটে ধাতু দিয়ে তৈরি হয় গান মেটাল। কোথায় ব্যবহৃত হয়? বললাম বন্দুক, বিভিন্ন যুদ্ধাস্ত্রে যে মেটাল ব্যবহার হয়, যারা সহজে ঘাত সহন ক্ষমতা, তাপ সহন ক্ষমতা, বিস্ফোরণের সহন ক্ষমতা যাদের আছে, সেটা গান মেটাল দিয়ে তৈরি করা হয়। নামের মধ্যেই লুকিয়ে আছে, দেখো গান মানে বন্দুকের যে ধাতু ব্যবহার হয়। তাহলে জিঙ্ক আর কপারের এই মুখ্য পিতল, ব্রোঞ্জ, কাঁসা, জার্মান সিলভার, গান মেটাল, এই সংকর ধাতুগুলো অবশ্যই তাদের শতকরা সংযুক্তি এবং ব্যবহার মাথায় রাখতে হবে। পরীক্ষায় একটা বা দুটো দিয়ে থাকে। এবার চলে এসব আরেকটি ধাতু আছে আমাদের, যে অ্যালুমিনিয়াম। তার দুটো সংকর ধাতু আছে, একটা ডুরালুমিন আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম ধাতুটা কিন্তু দেখতে রূপোর মতো হলেও, যেহেতু এর নমনীয়তা বেশি, ঘাত সহন ক্ষমতা কিন্তু অ্যালুমিনিয়ামের কম, ধাতু হিসাবে নরম ধাতু। তাহলে এই নরম ধাতুকে শক্ত করার জন্য, অর্থাৎ কাঠিন্যতা বৃদ্ধি করার জন্য, ঘাত সহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এর সঙ্গে কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম মিশিয়ে তৈরি করা হয় ডুরালুমিন। অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম 1% দিয়ে তৈরি হয় ডুরালুমিন। কি কাজে লাগে? দেখো, এরোপ্লেন আকাশে ওড়ে, যদি লোহার তৈরি অনেক ভারী হবে, উঠতে পারবে না। এরোপ্লেনের যে বডি, এরোপ্লেনের যে কাঠামো, তা তৈরি হয় ডুরালুমিন দ্বারা। আবার অ্যালুমিনিয়াম দিয়ে, অ্যালুমিনিয়াম হালকা তাহলে খুব ভালো হতো, কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে যদি শুধু তৈরি করা হতো, তার আবার ঘাত সহন ক্ষমতা অনেক কম হতো। ফলে ডুরালুমিনে এই কপার, ম্যাগনেসিয়াম এদেরকে মিশিয়ে শক্তমুক্ত হালকা ধাতু তৈরি করা হয়েছে ডুরালুমিনকে, এবং বেশ কিছু যন্ত্রাংশ তৈরি করা হয় ডুরালুমিন দিয়ে। ম্যাগনেসিয়াম আরো একটি অ্যালুমিনিয়ামের সংখ্য ধাতু, নামের মধ্যে লুকিয়ে আছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। অ্যালুমিনিয়াম 90%, ম্যাগনেসিয়াম 10%। এটা কিন্তু আরো বেশি শক্তপোক্ত, ভারী। এরোপ্লেনের যে যন্ত্রপাতিগুলো তৈরি হয়, বডি তৈরি করা হয় ডুরালুমিন, এরোপ্লেনের যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়, এরোপ্লেনের যন্ত্রাংশ, মেশিন তৈরি করা হয় এই ম্যাগনেসিয়াম ধাতু সংকর দিয়ে। তাহলে আমরা আমাদের এই 9টা সংকর ধাতুর নাম, তাদের উপস্থিত ধাতুগুলির শতকরা সংযুক্তি এবং তাদের ব্যবহার আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা সংকর ধাতু জেনে ফেললাম, সংকর ধাতু হয়ে গেল। এবার আরেক ধরনের সংকর ধাতু বলবো, যেখানে একটা ধাতু অবশ্যই থাকবে, তাকে স্পেশালি আরেক নাম দেওয়া হয়েছে,
অ্যামালগাম বলা হয়। 3 নম্বরে এই দেখো অ্যামালগাম, 3 নম্বরে আছে অ্যামালগাম। অ্যামালগাম, অ্যামালগাম কি? অ্যামালগাম কি? এটাও একটি সংকর ধাতু, কিন্তু এর নাম দেওয়া হলো কেন? হয়েছে বিজ্ঞানীরা এইভাবে একটা নাম দিয়েছে কারণ কোন সংকর ধাতুতে যদি একটি উপাদান অবশ্যই পারদ থাকে অর্থাৎ মার্কারি থাকে এবং অন্য ধাতু অর্থাৎ মার্কারির সঙ্গে অন্য কোনো ধাতুর মিশ্রণে যদি সংকর ধাতু তৈরি হয় তার নাম হয় অ্যামালগাম। পারদ বা মার্কারি, তরল ধাতু পারদ বা মার্কারি থাকবে, তার সঙ্গে অন্য ধাতু মিশিয়ে অ্যামালগাম হয়। অ্যামালগাম কি জানলাম, কারা কয়েকটি অ্যামালগামের উদাহরণ দিই। সিলভার Hg অ্যামালগাম, অর্থাৎ সিলভার অ্যামালগাম বলে, কি নাম বলে না সিলভার অ্যামালগাম বলে। সিলভার অ্যামালগাম কি কাজে লাগে? এই যে দাঁতের সমস্যা হলে কিছু জায়গায় দেখবে নকল দাঁত, ধাতব দাঁতের আকৃতি দেখা, সেই সেগুলো তৈরি হয় কিন্তু এই সিলভার অ্যামালগাম দিয়ে। দাঁতের চিকিৎসায় সিলভার অ্যামালগাম লাগে। 2 নম্বর হচ্ছে টিন মার্কারির সংকর ধাতু টিন অ্যামালগাম। টিন অ্যামালগাম, টিন অ্যামালগাম কি কাজে ব্যবহৃত হয় না আয়না কাঁচ থেকে তৈরি হয়েছে। আয়নার পিছনে, কাঁচ তো স্বচ্ছ ট্রান্সপারেন্ট, আয়নার পিছনে একটা প্রলেপ দেওয়া হয় তবেই তো আমরা তাতে তার প্রতিবিম্বটা দেখতে পাই। এই প্রলেপটা দেওয়া হয় কি দিয়ে না টিন অ্যামালগাম দিয়ে। টিন অ্যামালগাম প্রলেপ আলো প্রতিফলক হিসাবে কাজ করে। 3 নম্বর আরেকটা উদাহরণ আছে জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক আর মার্কারি এটা জৈব বিজারক দ্রব্য রূপে বা জৈব বিকারক রূপে খুব ব্যবহৃত হয় জিঙ্ক অ্যামালগাম। তাহলে অ্যামালগাম সম্পর্কে আমরা জানলাম, অ্যামালগাম কি, কারা এবং তাদের ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা প্রবেশ করছি ধাতু। আমাদের সিলেবাসে ধাতুগুলো, ধাতু সংকর ধাতুর অ্যামালগাম জানলাম। এবার আমি চলে যাব ধাতুবিদ্যার মূল বিষয় কি না 4 নম্বরে আছে খনিজ ও আকরিক। অর্থাৎ এই ধাতুগুলোর ব্যবহার তো জানলাম, ধাতুগুলো কিভাবে আসছে, কোথায় ছিল সেগুলো, কি করে তারা আমরা ধাতুতে রূপান্তরিত করা হলো, সেটা ধারণা পেতে গেলে জানতে হবে খনিজ আকরিক কাদের বলে। খনিজ, খনিজটাই প্রথমে বলি তোমাদের। খনিজ কারা তোমাদের একটা ধারণা আছে, তবুও বলছি ভূপৃষ্ঠের উপরে এবং ভূগর্ভে। আমরা এখানে যে ধাতু নিয়ে আলোচনা করছি, খনিজ অনেক রকম, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, এখানে ধাতব খনিজ নিয়েই বলতে চাইছি। ভূপৃষ্ঠের উপরে বা ভূগর্ভে বিভিন্ন ধাতু যৌগ রূপে অবস্থান করে, সেই যৌগগুলোকে বলা হয়, ওই সকল ধাতুর খনিজ বলা হয়। ভূপৃষ্ঠের উপরেও থাকতে পারে, ভূগর্ভের ভিতরেও থাকতে পারে ধাতব যৌগ, সেই যৌগগুলোকে কি বলবো আমরা, খনিজ বলবো। আকরিক তাহলে কাদের বলবো না, খনিজ থেকেই কিন্তু আকরিক নামটা আসছে না। যে সমস্ত খনিজ থেকে খুব সহজে অল্প সময়ে কম খরচে ওই খনিজের মধ্যে উপস্থিত ধাতুটিকে নিষ্কাশন বা ধাতু পাওয়া যাবে, উৎপন্ন করা যাবে, তাকেই বলা হবে আকরিক। তাহলে খনিজের থেকে এসছে কিন্তু আকরিক। তাই বলা হয় সব খনিজ কিন্তু আকরিক নয়, কিন্তু সব আকরিকই কিন্তু খনিজ হয়। খনিজের মধ্যে অশুদ্ধির পরিমাণ বেশি থাকে, কিন্তু আকরিকের মধ্যে অশুদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। মাটির নিচ থেকে তোলা হোক বা ভূপৃষ্ঠে থাক, সেই সমস্ত যৌগ তো আছে, তার সঙ্গে মাটি, বালি, অন্যান্য অশুদ্ধি মিশে থাকে, সব মিলিয়ে খনিজ। ওই খনিজ থেকে অশুদ্ধিগুলো আস্তে আস্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে দূরীভূত করে আমরা মুখ্য ধাতুটিকে নিষ্কাশন করি। যেগুলো সহজে নিষ্কাশন করতে পারবো অল্প খরচে, অল্প সময়ে, সেই খনিজগুলোকে বলবো কি, আকরিক বলবো। খনিজের উদাহরণ দেখো, বক্সাইট খনিজের উদাহরণ, চায়না ক্লে খনিজের উদাহরণ, হেমাটাইট লোহার খনিজ, রেড হেমাটাইট লোহার খনিজ, আয়রন পাইরেটিস লোহার খনিজ,
কিন্তু এই যে নামগুলো বললাম এরা সবই কিন্তু আকরিক নয়। যেমন অ্যালুমিনিয়ামের খনিজ হচ্ছে বক্সাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 অণু জল। আবার চায়না ক্লে অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 অণু সিলিকন ডাই অক্সাইড আর 2 অণু জল। এই দুটোই কিন্তু খনিজ। মুখ্য উপাদান কিছু অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম ধাতুর দুটোই খনিজ, কিন্তু বক্সাইটকে বলবো আকরিক বলা হবে। বক্সাইট কি বলা হবে? আকরিক বলবো। কিন্তু চায়না ক্লেকে অর্থাৎ চীনা মাটি যেটা বলে চায়না ক্লে, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, জল, এই যে রাসায়নিক কম্পোজিশন, একে কিন্তু আকরিক বলা হয় না। প্রশ্ন দেয় কেন হয় না? মুখ্যত ওই খনিজ এবং আকরিকের পার্থক্যের মধ্যে লুকিয়ে আছে উত্তর। বক্সাইটকে আকরিক বলা হচ্ছে এই কারণে, বক্সাইট থেকে খুব সহজে স্বল্প সময়ে অল্প খরচে আমরা বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি। অপরদিকে চায়না ক্লে থেকে আমরা সহজে অল্প খরচে সুলভভাবে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি না। তাই চায়না ক্লে অ্যালুমিনিয়ামের খনিজ হলেও এটি কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয়। অনুরূপভাবে আরেকটি প্রশ্ন দেয়, রেড হেমাটাইট Fe3O4 এটা লোহার আকরিক। আবার আয়রন পাইরাইটিস FeS2 দুটোই লোহার আকরিক। দুটোতে লোহা আছে, দেখো লোহার সঙ্গে এগুলো সব আকরিক যৌগ। আমি বলেছিলাম খনিজ মানেই তারা তাদের যৌগ রূপে অবস্থান করছে, ধাতু রূপে অবস্থান করে না। কয়েকটি ধাতু বাদে সোনা, রূপা, প্লাটিনামে এরা যেহেতু তুলনামূলক অনেক নিষ্ক্রিয় ধাতু, এরা প্রকৃতিতে কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া গেল, বাদ বাকি সমস্ত ধাতু কিন্তু কোনো না কোনো যৌগ রূপে অবস্থান করছে মাটির নিচে বা মাটির উপরে। তাদের আকরিক করে সেখান থেকে নিষ্কাশন করতে হবে। তাহলে লোহার এই দুটো খনিজ, কিন্তু হেমাটাইটকে বলা হয়, রেড হেমাটাইটকে বলা হয় আকরিক। এটা কিন্তু আকরিক কেন না? এর আকরিক বলার কারণ এখান থেকে সহজে অল্প খরচে স্বল্প সময়ের মধ্যে আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো। আয়রন পাইরাইটিস থেকে পাওয়া যায় না সহজে, তাই আয়রন পাইরাইটিস খনিজ হলেও আকরিক নয়। এই কারণে প্রশ্ন দেয় সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? উদাহরণ সব ব্যাখ্যা করো। এই যে এই দুটোর যে কোনো এক জোড়াকে নিয়ে ব্যাখ্যা করবে, দেখাবে দুটোই খনিজ কিন্তু এটা আকরিক, এটা আকরিক নয়। তাহলে এটা আকরিক, এটা খনিজ আবার আকরিক। তাই এইটাকে বক্সাইটকে আমরা আকরিক বলতে পারি, কিন্তু আকরিক ও খনিজ দুটোই বলতে পারি। কিন্তু চায়না ক্লেকে কি বলতে পারি না? আকরিক বলতে পারি না, শুধু খনিজ। ঠিক অনুরূপভাবে রেড হেমাটাইট, আয়রন পাইরাইটিস এই দুটো উদাহরণ নিয়েও আমরা ওই প্রশ্নের উত্তর করতে পারি। তাহলে আমরা আকরিক বা খনিজ কি, তাদের মধ্যে পার্থক্য, অবশ্যই খনিজ আকরিকের মধ্যে পার্থক্যটা প্রশ্ন দেয়, পার্থক্যটাও রেডি করে রাখবে। খনিজ আকরিক হয়ে গেল। এইবার আমরা বেশ কিছু আমাদের সিলেবাসে যে আছে আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এদের আকরিকের তালিকা দেব। সেই তালিকা থেকে আমাদের সিলেবাস যেগুলো লাগে সেই তালিকাগুলো অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে। এই ধাতুগুলোর আকরিকগুলোর নাম কি, তাদের কম্পোজিশন বা সংকেত কি। ওকে, আমি এবার আকরিকগুলোর তালিকা দিচ্ছি। দেখো আকরিকগুলোর এবার তালিকা দিয়েছি। আয়রন, কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের আকরিক আমাদের সিলেবাসে মধ্যশিক্ষা পর্ষদের যেগুলো আছে, এই চারটে ধাতুর আকরিক অর্থাৎ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে এদের যে যৌগ রূপে অবস্থান করছে, যেখান থেকে আমরা সহজে সেই ধাতুগুলো নিষ্কাশন করতে পারবো। তবে দেখো সংকেতগুলোর মধ্যে অধিকাংশ আকরিকই দেখবে হয় তারা অক্সাইড, অনেক যৌগ পৃথিবীতে একটা ধাতু থাকতে পারে, কিন্তু মুখ্যত যে যৌগগুলো থেকে ধাতু নিষ্কাশন হয়
তারা হয় সেই ধাতুর অক্সাইড অথবা সালফাইড অথবা কার্বনেট অথবা হাইড্রোক্সাইড, এই ধরনের যৌগগুলো আকরিক হিসাবে সহজে সেখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। প্রথম ধাতু হচ্ছে আয়রন। আয়রনের এই দুটো আকরিক অবশ্যই মনে রাখবে, রেড হেমাটাইট আয়রন অক্সাইড Fe2O3 আর ম্যাগনেটাইট Fe3O4। রেড হেমাটাইট আর ম্যাগনেটাইট এই দুটো হলো আয়রনের আকরিক, এদের থেকে সহজে আয়রন আমরা নিষ্কাশন করতে পারি। মুখ্য কম্পোজিশন এটা, এছাড়া অন্যান্য অশুদ্ধি থাকে সে সংকেত লাগবে না। তারপরে কপার Cu, কপার পাইরাইটিস, সবচেয়ে বেশি কপার নিষ্কাশন করা হয় এই কপার পাইরাইটিস আকরিক থেকে। CuFeS2, কপার আছে, আয়রন আছে, সালফার আছে। আয়রন সালফার কিন্তু এদেরকে অশুদ্ধি রূপে দূর করা হয়, পদ্ধতি সেটা আমরা পরে জানছি, শুধু এখন সংকেত ও নামটা জেনে রাখুন। কপার গ্ল্যান্স, কপার সালফাইড কিউপ্রা Cu2S, মেলাকাইট, এই নামগুলো অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদের। কপারের আরেকটি আকরিকের নাম মেলাকাইট, কপার কার্বনেট, কপার হাইড্রোক্সাইড, কপার কার্বনেট, কপার হাইড্রোক্সাইড এই দুটো যৌগ মিশেই তৈরি হয় মেলাকাইট আকরিক। জিঙ্ক, জিঙ্কের আকরিক দুটো মনে রাখো, একটা জিঙ্ক ব্লেন্ড ZnS, আরো একটা আছে জিঙ্কাইট। জিঙ্কাইট হচ্ছে ZnO, জিঙ্কাইট। জিঙ্কাইট, জিঙ্ক ব্লেন্ড ZnS, ব্লেন্ড সালফার থাকছে, এখানে অক্সিজেন আছে। আর ক্যালামাইন জিঙ্ক কার্বনেট, অর্থাৎ জিঙ্কের সালফাইড, জিঙ্কের অক্সাইড আর জিঙ্কের কার্বনেট, নামগুলো আলাদা আলাদা হয়েছে, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কাইট ও ক্যালামাইন জিঙ্কের আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক, সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় থাকে বক্সাইট থেকে, অ্যালুমিনিয়াম অক্সাইড, দু অণু জল, নাম অ্যালুমিনিয়ামের বক্সাইট। আর একটা আছে অ্যালুমিনিয়ামের আকরিক, নাম হচ্ছে ক্রায়োলাইট। সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড Na3AlF6, Na3AlF6, সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, একে বলে ক্রায়োলাইট, এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের একটি আকরিক। তার আপাতত আমাদের এই আকরিকগুলোর, এই চারটে ধাতুর আকরিকগুলোর নাম কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, সঙ্গে সঙ্গে তাদের কম্পোজিশন অর্থাৎ সংকেত কি। আশা করি এটা মুখস্থ রাখবে তোমরা। তাহলে আকরিক ও খনিজ সম্বন্ধে একটা ধারণা দিতে পারলাম। এরপরেই আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, ধাতু নিষ্কাশন করতে গেলে জারণ বিজারণ। আমরা এবার ধাতু অর্থাৎ আকরিক থেকে ধাতু নিষ্কাশন করব, কি কি পদ্ধতিতে করা হয় সেগুলো যাওয়ার আগে জেনে নেব জারণ বিজারণ সম্পর্কে। 5 নম্বর হচ্ছে জারণ বিজারণ এর ইলেকট্রনীয় ধারণা। জারণ বিজারণ কাকে বলে আমরা জানি, সেটাকে ইলেকট্রনীয় ধারণাটা একটু ঝালিয়ে নিতে হবে, বুঝতে হবে তোমাদের কি জারণ বলতে কি বোঝায় ইলেকট্রনীয় তথ্য অনুযায়ী। জারণ, এখন বলবে স্যার ধাতু পড়াতে পড়াতে জারণে চলে এলেন কেন? কেননা একটা ধাতব আকরিক থেকে তার ধাতু নিষ্কাশনের সবই কিন্তু বিজারণ পদ্ধতি। অক্সাইড, সালফাইড, কার্বনেট থেকে ধাতুটাকে নিষ্কাশন করতে গেলে ধাতুকে বিজারিত হতে হবে, আয়ন থেকে ধাতুতে রূপান্তরিত হবে। এখানে ইলেকট্রনীয় আদান প্রদানের বিষয় থাকে, তাই ইলেকট্রন গ্রহণ বর্জন বা কারা বিজারক কারা জারক ইলেকট্রনীয় মত অনুযায়ী জানতে গেলে তার প্রাথমিক ধারণাটা দিচ্ছে একটু ঝালিয়ে নেওয়ার জন্য। জারণ কাদের বলে না, যে সমস্ত যে প্রক্রিয়াতে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে নিজে কি হয় জারিত হয়, অপরকে বিজারিত করে, তাদের সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ। পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে নিজে কোথায় যাবে, নিজে কিন্তু ইলেকট্রন বর্জন করে আয়নে বা অণুতে পরিণত হতে পারে কিন্তু, আর অপরকে ইলেকট্রন দান করে তাকে বিজারিত করছে, তাকে বলছে জারণ। ইলেকট্রন বর্জন, ই বর্জন যদি হয় তখন হয় জারণ, ই বর্জন হলে জারণ। একটা উদাহরণ দেখো, পরমাণু থেকে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে কোথায় যাবে, Na+,
এই প্রক্রিয়াটা সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, এটা কিন্তু কি প্রক্রিয়া? একটি জারণ প্রক্রিয়া। ধাতু থেকে ধাতব ক্যাটায়ন তৈরি হলো। আবার দেখো, আবার একটা ধাতু Fe2+, ফেরাস আয়ন ছিল, আরো একটি ইলেকট্রন ত্যাগ করলো, Fe3+, 2+ থেকে ইলেকট্রন ত্যাগ করে 3+ এ যাচ্ছে, এটাও কিন্তু একটি জারণ প্রক্রিয়া। আবার দেখো ক্লোরাইড আয়ন, দুটো ক্লোরাইড আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করলো, দুটো ক্লোরাইড আয়ন এরা সব ইলেকট্রন বর্জন হচ্ছে, ত্যাগ করে কি করলো? এটা ক্লোরিন অণুতে চলে যাচ্ছে, দুটো ক্লোরিন পরমাণু আবার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন অণুতে চলে ক্লোরিন গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। এগুলো সবই ইলেকট্রন বর্জন হচ্ছে বলে এটাকে বলা হয় কি? জারণ প্রক্রিয়া। আর এরা কি হিসাবে কাজ করছে? এরা কিন্তু সবই এক একটা জারক, অপরকে বিজারক। এরা কিন্তু কি করছে? ইলেকট্রন দান করছে, এরা নিজেরা জারিত হচ্ছে, এরা বিজারক। এটা মনে রাখার চেষ্টা করো, এরা কিন্তু বিজারক, অপরকে বিজারিত করে আর নিজেরা জারিত হয়, এরা বিজারক হিসেবে কাজ করে। আবার বিজারণের ইলেকট্রনের ধারণা কি বলছে? না, যে সমস্ত পরমাণু বা আয়ন ঠিক এর অপোজিট, এরা কি করছে? ইলেকট্রন বর্জন করছে, বিজারণে কি হবে? E- গ্রহণ হবে। যারা ইলেকট্রন গ্রহণ করে, পরমাণু আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিজেরা বিজারিত হয়, অপরকে জারিত করে, তাদেরকে বলা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ। এবং যারা এটা করে তাদেরকে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলে বিজারণ করে, আর যারা করে তাদেরকে বলো জারক দ্রব্য বলে। ঠিক আছে, এর একটা উদাহরণ, এর কয়েকটা উদাহরণ দেখো। ইলেকট্রন গ্রহণ হবে কিন্তু, যেমন অক্সিজেন পরমাণু যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে কোথায় যায়? অক্সাইড আয়নে পরিণত হয়। আবার কপার 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করলো, কপার ধাতুতে রূপান্তরিত, ধাতুতে চলে গেল। আমাদের যে এই অধ্যায় ধাতুবিদ্যাতে অধিকাংশ ক্ষেত্রে এই ধাতব আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে কোথায় যাবে? ধাতুতে রূপান্তরিত হবে। আয়ন বা পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে এই প্রক্রিয়াগুলোকে আমরা কি বলবো? না, বিজারণ প্রক্রিয়া বলবো। আর এরা কি হিসাবে কাজ করবে? নিজেরা জারক হয়। আশা করি জারণ বিজারণের এই ধারণাটা তোমাদের কাজে লাগবে, কেননা ধাতুবিদ্যাতে এই বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ধাতব আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে নিজেরা বিজারিত হয় এবং অন্য যৌগকে জারিত করে, তাই এরা জারক হিসাবে কাজ করে। ঠিক আছে, আপাতত আজকের এই ধাতুবিদ্যার আকরিক বা খনিজ থেকে ধাতু নিষ্কাশন করার আগের স্টেজ পর্যন্ত বিভিন্ন ধাতু, তাদের সংকর ধাতু, খনিজ, আকরিক, তাদের উদাহরণ, পার্থক্য এবং জারণ বিজারণের ইলেকট্রনীয় ধারণা এই পর্যন্ত দিয়ে ধাতুবিদ্যার আজকের প্রথম পাঠ আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।